অডিও কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে এলাম আরো একটি নতুন গল্প নিয়ে। গল্প বলা যায় না, এটি আসলে একটি ভ্রমণ কাহিনীও বলা যায়। আমাদের সবার প্রিয় লেখক সমরেশ মজুমদার একবার আমেরিকায় গিয়েছিলেন একটি ছবি তৈরির কাজে। সেখানে তিনি আমেরিকার মানুষের জীবনযাপন নিয়ে একটা ছবি তৈরি করতে চেয়েছিলেন। তার তখনকার সে ভ্রমণের অভিজ্ঞতাটাই এই পুরো গল্পে তুলে ধরা হয়েছে। তাই এটাকে একটি ভ্রমণ কাহিনীও বলা যায় বা কিছু সময়ের অভিজ্ঞতার গল্পও বলা যায়। আমার কাছে তো এরকম ভ্রমণ অভিজ্ঞতা বা জীবন অভিজ্ঞতার গল্প পড়তে ভালোই লাগে। আশা করছি আপনাদের কাছেও লাগবে। তো আমি এই উপন্যাসটি মোট ৮টি পর্বে ভাগ করে পড়ব। উপন্যাসটির নাম হচ্ছে বিনি সুতোয়। সমরেশ মজুমদারের লেখা এই উপন্যাসটি ৮টি পর্বে পড়া হবে। আমি আজকে শুরু করছি প্রথম পর্ব দিয়ে। বড় বিস্ময় লাগে, যখনই নিজের দিকে তাকাই তখনই অপলক হই। এই আমি কোন আমি? মাঝে মাঝে নিজেরই সন্দেহ জাগে। কোন আমিটা ঠিক? যে আমি সকালবেলায় লেখার টেবিলে উপুর হই সেই আমি, না জুয়োর টেবিলে পাই পয়সার হিসেব কষি সেই আমি? দুপুরবেলার সিরিয়াল তৈরির হিসেবে ব্যস্ত মানুষটার সঙ্গে রেসের মাঠের আমি অথবা বইমেলায় সই বিলিয়ে দেওয়া লেখকের সংযোগ কোথায়? এক জীবন দূরের কথা, একটা দিনেই নিজেকে কত রকম ভূমিকায় দেখে যাচ্ছি। মাঝরাতে চুপচাপ শুয়ে থেকে মনে হয় অনেকগুলো ভূমিকায় কি চমৎকার অভিনয় করে যাচ্ছি আমি। তবু কেউ কেউ এখনো বলে থাকেন আমার মধ্যে নাকি সেই মফস্বলী গন্ধটা তীর তিরিয়ে বেঁচে আছে। যাই করি, যে ভূমিকায় নামি, গন্ধটা থেকেই যায়। ইলিশ খাওয়া থালা সাবান জলে ধুলেও যেমন গন্ধের অস্বস্তিটা সরিয়ে ফেলতে পারা মুশকিল। ৩০ বছরে এই কলকাতা শহর আমাকে অনেক দিয়েছে। আমার যা প্রাপ্য ছিল তার ঢের ঢের বেশি। যদি প্রশ্ন হয় কতটুকু প্রাপ্য ছিল, তবে তার সরল জবাব যতটুকু যোগ্যতা। সেই যোগ্যতা কতটুকু তার নিজের চেয়ে বেশি কারও জানার কথা নয়। হয়তো সেই মফস্বলী গন্ধটা থেকে যাওয়ার জন্যেই এখনো আমি সবকিছু থেকে সরে গিয়ে নিজের দিকে নির্লিপ্তভাবে তাকাতে পারি। আর এই পাড়াটাই কাল হয়ে ওঠে। শৈশব, বাল্যকাল এবং যৌবনের শুরুটা ছিল যে বৃত্তে, যার গণ্ডি এখনো অতিক্রম করেনি আমার অনেক শৈশব সঙ্গী, সেখানে কোনো উচ্চাশা ছিল না। মাটি, গাছ আর আকাশের মতো জীবন ছিল স্বচ্ছন্দ, সমস্যাহীন। বালক বয়সে পুরো তল্লাটে একটি মাত্র রেডিও বাজত। খবরের কাগজ আসতো একদিনের বাসি হয়ে। সারা দিনে শহরে বাস যেত বার চারেক। ঝর্ণায় লাল চিংড়ি থাকতো। সন্ধে হতেই চা বাগানের কুলি লাইনে মাদল বাজত। তখন যা ছিল স্বাভাবিক, এখন তা স্বপ্নের মতো মনে হয়। আর এই স্বপ্নটাই বারে বারে ঘুরে এসেছে আমার লেখায়। অমরাবতী চাই না আমি। শেষ সময়ে কেউ যদি সেই চা বাগানের ঘুঘু ডাকা ছায়ামাখা ঘাসের গালিচায় আমাকে শুইয়ে দেয়, আহা, কি আপন হবে সে। কিন্তু শেষ সময় কোন সময়? আর তখনও কি আমরা এই আবেগে আপ্লুত থাকব? জানি না। আজকাল নিজেকেই সব সময় বুঝে উঠতে পারি না। বিস্ময় বাড়ে। সে বড় সুখের সময় ছিল। আমাদের পৃথিবীটা ছিল একটা চা বাগানের গণ্ডিতে আবদ্ধ। তারপর যেদিন প্রথম জলপাইগুড়িতে গেলাম জয়মা কালী বাসে চেপে, সেদিন দু চোখে শুধু বিস্ময়। অত বড় তিস্তা নদী, তার চরের পক্ষীরাজ ট্যাক্সি, শহরের সিনেমা হল, রাস্তায় রিকশা আর মানুষ, তাল রাখতে না পারার আনন্দে টইটুম্বুর। পিতামহের হাত ধরে স্কুলে যাওয়া, ক্রমশ সেই হাত ছাড়িয়ে মাথা তুলতে তুলতে একসময় জলপাইগুড়ি শহর নিজের হয়ে গেল। বাড়ি থেকে পালিয়ে রাত দুপুরে সিনেমা দেখে চোরের মতো ফেরার সময় জ্যোৎস্না যখন ফিনিক দিচ্ছে, তখন বুকের মধ্যে সেই সিনেমার গান বেজেছে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে ৭ সাগর আর ১৩ নদীর পার, মানে কলকাতা। সেই মফস্বল শহরের সদ্য কৈশোর ছাড়ানো তরুণকে তখন কলকাতা বারংবার হাতছানি দিচ্ছে। কলকাতা মানে সত্যজিৎ রায়, উত্তম কুমার,
কলকাতা মানে সুচিত্রা সেন, কলকাতা মানে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আমি লাভপুরের কথা জানিনি, নিশ্চিন্দিপুরের ঠিকানাও খুঁজিনি। কলেজ স্ট্রিট আর টালিগঞ্জ দুহাত হয়ে হাতছানি দিয়ে গেছে সমানে। এই সেই সময় যখন আমার পিতামহ সঙ্গে নিয়ে গেছেন দিনবাজারে। সস্তার কাপড় কিনে দর্জির দোকানে আমার প্যান্টের মাপ দেবার পর গম্ভীর মুখে বলেছিলেন, তোমাকে এবারও একটা ভালো প্যান্ট দিতে পারলাম না। খারাপ লাগে, কিন্তু আমি অক্ষম। তবে কি জানো, পোশাক মানুষের চেয়ে বড় নয়। আমার দুটোর বেশি ফুল প্যান্ট ছিল না যেদিন স্কুলের পালা চোখে। এখনো চোখ বন্ধ করলেই পিতামহের মুখ দেখতে পাই। চা বাগানের মতো বারংবার তিনি আমার লেখায় এসেছেন। আমার কলকাতায় যাওয়ার অভিলাষ তার জানা ছিল। ওই আর্থিক কাঠামোয় সেটা বিলাসিতার সামিল ছিল পিতৃদেবের কাছে। কিন্তু পিতামহ বলতেন, নিশ্চয়ই যাবে, কিন্তু তার জন্য যোগ্যতা অর্জন করো। অযোগ্যদের কেউ ঠাঁই দেয় না, যেতে হলে মাথা উঁচু করে যাবে। এই মাথা উঁচু করে যাওয়া মানে শেষ পরীক্ষায় ভালো ফল। ঝর্ণা যখন নদী হতে চায়, তখন কোনো পাহাড়ের সাধ্য নেই তাকে ধরে রাখার। আজ বুঝি, আমার প্রতিটি রক্তকণায় সে বাসনা তীব্রতর হয়েছিল, নইলে আমার সহপাঠীরা আজও জলপাইগুড়ির নিস্তরঙ্গ জীবনে তাদের মতো চমৎকার বেঁচে আছে কি করে। বঙ্কিম বা রবীন্দ্রনাথ নয়, 20-21 সাল থেকে লেখা বঙ্গসাহিত্য গিলে ফেলেছি এর মধ্যে। কলকাতার মেসে থাকা, প্রেসে প্রুফ দেখা, অথবা ছাত্র পড়ানো বা খবরের কাগজে পার্ট টাইম চাকরির সঙ্গে কলেজে পড়ার গল্প, সেই সব সাহিত্যে বারংবার পড়ে নিজেকে তার একটি চরিত্র ভেবে নিতে কষ্ট হয়নি একটুও। 17 বছর বয়সে ট্রেনে চড়লাম। সন্ধ্যের মুখে জলপাইগুড়ি ছেড়ে পরের ভোরে মণিহারি ঘাট। গঙ্গায় স্টিমারের ভেপু, বাক্স প্যাটরা নিয়ে বালির চর ডিঙিয়ে এপারে ট্রেনে ওঠা, আর ভর সন্ধেবেলায় শিয়ালদা। আজ মনে নেই দিনটা কি ছিল, কি বার, কি তারিখ, কিন্তু একটা বিশাল তিমি আমায় টুক করে গিলে ফেলল। গিলল, কিন্তু 30 বছর পরও যার গায়ে মফস্বলী গন্ধ থাকে, তাকে নিশ্চয়ই হজম করতে পারেনি কলকাতা। প্রতিটি মানুষের একটা বয়স থাকে, যখন অনটন, আর্থিক সংগ্রাম তুচ্ছ হয়ে যায় বিস্ময়ের কাছে। এইভাবেই তো কেটে গিয়েছিল অনেক দিন। সকালে প্রেসে কাজ করি, প্রুফ দেখি, দুপুরে বিশ্ববিদ্যালয়ে পড়ি, সন্ধ্যায় কফি হাউসে আড্ডা চলে। রাত বাড়লে হেঁটে হেঁটে সুশীল মুখোপাধ্যায়ের কৃপায় পাওয়া এক অফিসের টেবিলে পৌঁছে বিছানা পাতি। কোনো কষ্ট নেই, সেটা কলকাতার সঙ্গে পাঞ্জা লড়ার সময়। হারবো না, জেতার যোগ্যতা সম্পর্কে স্পষ্ট ধারণা নেই। কফি হাউসের আড্ডা ছেড়ে থিয়েটার শুরু করেছি, গ্রুপ থিয়েটার। শম্ভুমিত্র, উৎপল দত্ত, বিজন ভট্টাচার্য তখন জীবনের ধ্রুবতারা। কাউকে চিনি না, মঞ্চে নাটক দেখে আর কাগজের সমালোচনা পড়ে সমীহ বেড়েছে। কিন্তু 60-এর দশকে গ্রুপ থিয়েটার করে যারা মাথা নোয়াননি, তারা আমার কাছে নমস্য মানুষ। 10টা ভিন্নমুখী ঘোড়াকে এক লাগামে বেঁধে একমুখী করার হিম্মত আমার ছিল না। অভাব আর অসামর্থ্য পায়ের তলার মাটি কেড়ে নিচ্ছিল। সব ছেড়ে ছুড়ে যখন কলকাতার জনসাধারণ হয়ে যাচ্ছি, তখনই লেখা ছাপা হলো দেশে। সেও ছিল খেলা। সেই খেলা খেলতে খেলতে এখন নিজের দিকে তাকিয়ে শুধুই বিস্মিত হই। ও প্রসঙ্গ থাক। চা বাগান থেকে জলপাইগুড়ি, জলপাইগুড়ি থেকে কলকাতা। 30 বছরেও কলকাতাকে কবজা করা গেল না। কলকাতার মানুষ আমার কাছে এখনো অজানা। আমি ঠিক বুঝতে পারি না। শূন্য অবস্থা থেকে যারা সাফল্যের শিখরে ওঠেন, তাদের সংগ্রাম করার বাসনা সব সময় একমুখী থাকে। তারা জানেন কি করতে চলেছেন। স্বীকার করতে লজ্জা নেই, মাঝে মাঝে মনে হয় এসবই আমার পাওনা ছিল না, কারণ আমি জানতাম না আমি কি করব। সেটা 84 সাল। দেশে কালবেলা লিখে ফেলেছি। কেউ বলছেন বাহ, কেউ ঠোঁট মুচড়ে যাচ্ছে তাই। লেখা নিয়ে ভাবার কষ্ট করতে তখনও বাসনা নেই। মাথায় নাটক ছেড়ে সিনেমা পাক মারছে।
প্রতি সপ্তাহে রদ্দি বাংলা ছবি দেখে দেশের পাতায় সমালোচনা লিখে ক্লান্ত। হয়তো ওই বাধ্যতামূলক দেখাই আমার ছবি তৈরি করার ইচ্ছেটাকে প্রবল করছিল। এই সময় মনোজের সঙ্গে আলাপ। মনোজ ভৌমিক থাকে আমেরিকার নিউ ইয়র্ক শহরে। ছবিতে দেখা বিদেশি শহরগুলো আমার কাছে একই রকম লাগে। আর আমেরিকা মানে বুর্জোয়া বড়লোকদের দেশ। ছাত্রাবস্থায় ভিয়েতনামি মানুষের সমর্থনে আমেরিকার বিরুদ্ধে মিছিল করেছি। যা কিছু মন্দ তার দায় ওদের উপর চাপিয়ে দিলে বেশ সুখ পাওয়া যায়। মনোজের সঙ্গে কথা বলে থতমত খেলাম। সে 40-এর নিচে, হৈ হৈ করে কথা বলে। নিউ ইয়র্ক শহরে বসে কলকাতার কল্যাণ সর্বাধিকারীকে সঙ্গে করে বাংলা কাগজ বের করে। অফ ব্রডওয়েতে নাটক করেছিল। বাংলা থিয়েটার করে সেখানে নিয়মিত। পেশায় ইঞ্জিনিয়ার। দিন 5 আড্ডা মারার পর একদিন ফস করে বলল, সমরেশ, আপনি আমেরিকায় আসবেন? কিছুদিন থাকতে হবে কিন্তু। আমি হতভম্ব। তখনও আমেরিকা যাওয়ার টিকিট আমি 6 মাসের মাইনে দিয়ে কিনতে পারতাম না। জলপাইগুড়িতে যাই সেকেন্ড ক্লাসে। মনোজ বলল, বেশ কিছুদিন ধরে আমি একটা বাংলা ছবির কথা ভাবছি। আমেরিকায় যেসব বাঙালির শেকড় খোঁজার চেষ্টায় হন্যে হচ্ছেন, দ্বিতীয় প্রজন্ম এসে যাওয়ায় যাদের সমস্যা আরও বেড়েছে তাদের নিয়ে ছবি। ইতিমধ্যে একটা ডকুমেন্টারি করেছি আমি, এবার ফিচার। অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলাম, আমায় কি করতে হবে? মনোজ বলেছিল, আপনি যদি চিত্রনাট্য লিখতে আমাকে সাহায্য করেন তাহলে খুব ভালো হয়। আপনার সঙ্গে কয়েকটা দিন কাটিয়ে মনে হচ্ছে আপনি ঠিক লোক। আমার কাগজে আমি এই বিষয় নিয়ে একটা উপন্যাস লেখার চেষ্টা করেছি। একটু কাঁচা লেখা, আপনাকে দিচ্ছি, পড়ে ফেলুন। হেসেছিলাম। আপনি পেশাদার চিত্রনাট্যকারদের কাছে যাচ্ছেন না কেন? আমি টাটকা ভাবনা চাই, মনোজ বলেছিল। সেটা 74 সাল, এর 10 বছর আগের কথা। দেশ পত্রিকায় পুজো সংখ্যায় উপন্যাস লেখার প্রথম প্রস্তাব পেয়েছিলাম সাগরদার কাছ থেকে। হঠাৎ আকাশ থেকে হিরে পকেটে পড়লে যত আনন্দ হয় তার লক্ষ গুণ আনন্দিত হয়েছিলাম। আগে কখনো উপন্যাস লিখিনি। কি করে লিখতে হয় তাও জানি না। অনেক ঘষে ঘষে দৌড় লিখে ফেলেছিলাম। কম্পোজও হয়ে গেল। পরিচিত কাউকে বাদ রাখিনি জানাতে। হঠাৎ আকাশ ভেঙে পড়ল। শরৎচন্দ্রের একটি অপ্রকাশিত উপন্যাস পেয়ে গেলেন সাগরদা। সেই কারণে জায়গা ছেড়ে দিতে হয়েছিল আমাকে। কি কষ্টে সময়টা কেটেছিল তখন। তাই কেউ লোভ দেখালে উৎসাহিত হই না আর। কিন্তু মনোজ নাছোড়বান্দা। ওর লেখা পড়ে ফেললাম। প্রচুর অবান্তর কথা আছে। ও সেটা স্বীকারও করল। কিন্তু গল্পের বিষয়বস্তু এত নতুন যে বেনজল ঢুকে গেল মনে। তবু জানতে চাইলাম, কলকাতায় বসেই তো এর চিত্রনাট্য লেখা যায়, যায় না? মনোজ মাথা নাড়ল। যায় না। দুটো জীবনযাপনের ধরন একেবারেই আলাদা। ধরুন আপনার সিগারেট দরকার। এখানে বাড়ি থেকে বেরিয়েই পানের দোকানে সেটা পেয়ে যাবেন। ওখানে সিগারেট কিনতে যেতে হবে গ্যাস স্টেশনে। অফিসের দিনে আমরা ভাত খাই সন্ধ্যের পর। সারাদিনে বাড়িতে রান্নাই হয় না। না দেখলে লিখতে পারবেন না। আপনি গল্প সাজাতে পারবেন হয়তো, কিন্তু সেটা ইট সাজিয়ে ঘর বানানোর মতো ব্যাপার হবে। তাতে সিমেন্ট থাকবে না। জলপাইগুড়ির সেনপাড়ার কনক মাসির কথা খুব মনে পড়ে। দারুণ রান্না করতেন। আবার নিজের হাতে ঘুঁটেও দিতেন। পৌষ মাসে গোকুল পিঠে করে আমায় ডেকে পাঠাতেন। কনক মাসির বিয়ে হয়নি। কেন হয়নি জানি না। যখন তাকে প্রথম দেখি তখন আমি স্কুলের নিচের ক্লাসের ছাত্র। জেলা স্কুলের পাশেই ওরা থাকতেন, কনক মাসি আর তার বাবা। ছুটির সময় সেজে গুজে বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকতেন। দেখতে পেলেই কাছে ডেকে নানান গল্প। আর ঘুরিয়ে ফিরিয়ে আমাদের নতুন বাংলার স্যার শান্তিবাবুর কথা জিজ্ঞাসা করতেন। ও বাড়িতে তৃতীয় কোনো মানুষ ছিল না। একগাদা বেড়াল ছিল কনক মাসির। গায়ের রং বেশ চাপা, চোখ মুখ মন্দ নয়। তখন বুঝতাম না, পরে মনে হয়েছিল শান্তিবাবুকে নিশ্চয়ই ওর ভালো লেগেছিল। কিন্তু আমরা কেউ ওদের কথা বলতে দেখিনি। সে সময় জলপাইগুড়িতে কোনো ছেলে মেয়ের একটু ঘনিষ্ঠতা হলে দেওয়ালে দেওয়ালে তাদের নাম লিখে মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দেওয়া হতো। কনক মাসি আর শান্তিবাবুর নাম দেওয়ালে ওঠেনি।
আমি যখন স্কুলের শেষ ধাপে, তখন শান্তিবাবু কৃষ্ণনগরে চলে গিয়েছেন। কনক মাসি যেমনটি ছিলেন তেমনটি আছেন। কলকাতায় পড়তে যাওয়ার অভিলাষ শুনে ভ্রু কুঁচকে চিবুকে হাত দিয়ে বলে উঠেছিলেন, কেন, এখানে কি কলেজ নেই? আমি নিজের মতো যুক্তি দেখিয়েছিলাম। তিনি শুনতে চাননি। পরের দিন আবার ডেকে বলেছিলেন, শোন, ভালো কথা বলছি, কলকাতায় পড়তে যাস না। কেন? আমার কথাটা ভালো লাগেনি। ওখানে গেলে তুই নষ্ট হয়ে যাবি। মানে? কলকাতার ছেলে ধরা মেয়ে ঠিক ঠিক করছে। তুই তো এখন বড় হচ্ছিস, ঠিক ধরে নেবে তোকে। কলকাতার মেয়েরা খুব স্বাধীন হয় বলেই লজ্জার মাথা খেয়ে বসে থাকে। তোর ভালোর জন্যই বলছি, যাস না ওখানে। কতটা দূরত্ব? তখন ছিল 24 ঘন্টার, এখন 12। এই সেদিনও এক বৃদ্ধাকে বলতে শুনেছি, ছেলে যে কলকাতার মেয়েকে বিয়ে করেছে, নাকের ডগায় তো লাঠি ঘোরাবেই। কনক মাসিদের এইসব ভয়ের পেছনে হয়তো কোনো ঘটনা আছে। তা থেকেই ব্যবধান তৈরি করেছিলেন তারা। বঙ্গ সন্তানের বিদেশ যাত্রায় তো আরো বেশি ভয় কাজ করত। বিলেত যাচ্ছে, নিশ্চয়ই মেম সাহেব বিয়ে করবে। আর মেম সাহেব মানে ঝি মেথরের মেয়ে। ভালো মেম কেন এদের বিয়ে করবে? বাঙালির স্বভাব হলো আগ বাড়িয়ে খারাপ ভাবা। তিনি সপরিবারে দক্ষিণ ভারত ঘুরে আসবেন 8,000 টাকা খরচ করে। কিন্তু যদি বলা হয় এই টাকায় আপনি স্বচ্ছন্দে ব্যাংকক দেখে আসতে পারতেন, তখন স্বীকার করতে দ্বিধা করবেন ঠিক সাহস হচ্ছে না। যদি বিদেশে কিছু অঘটন ঘটে যায়? শেষ পর্যন্ত মনোজের আগ্রহে এবং সুপ্রিয়দার উৎসাহে ও দেশটা ঘুরে আসা গেল। আমেরিকার ইতিহাস 300 বছরের। ওখানকার স্মৃতিসৌধগুলোর বয়স তার বেশি কি করে হবে? সেসব দেখার আগ্রহ আমার ছিল না। মনোজ আমাকে মানুষ দেখিয়েছিল, বিচিত্রতর মানুষ আর তাদের জীবনযাপন। সেই সঙ্গে আমাদের জীবনযাত্রার হাজার অসংলগ্নতা বড় হয়ে উঠল ওদের নিয়ন্ত্রিত ব্যবস্থা দেখে। ওই ছবির চিত্রনাট্য লেখা আমার পক্ষে সম্ভবই হতো না যদি ওদেশে না যেতাম। অর্থনৈতিক কাঠামো নড়বড়ে হয়ে গেলে যে হতাশা বোধ আসে, তার রুচিকে আঘাত করে পুরো মাত্রায়। আধপেটা খাওয়া মানুষ বস্তির ঘরে যখন পা ছড়িয়ে বসে দেখে তার শিশু গ্লাসের জল ঢেলে দিল মেঝেতে, তখন এক ধরনের ক্লান্তিতে আক্রান্ত হয়ে সেটা পরিষ্কার করার তৎপরতা দেখাতে চায় না সে আর। এমনিতে যা অস্বাভাবিক, অভাব তাকে স্বাভাবিক করে দেয়। আর সেটা যদি একবার স্বভাবে ঢুকে যায়, তাহলে এই দীনতা ক্ষমা করো প্রভু বলে দীনতাকেই অলংকার করে বেঁচে থাকতে চায়। ও দেশের সঙ্গে আমাদের পার্থক্য এখানেই। একটা ছোট্ট উদাহরণ। আমার মাস্টার মশাই নারায়ণবাবু রোগগ্রস্ত শরীরে মাইকের অবিরাম চিৎকার সহ্য করতে পারেননি। মারা যাওয়ার আগে দেশ পত্রিকায় সুনন্দর জার্নালে সে কথা লিখেও গিয়েছিলেন। কিন্তু তাতে অবস্থার কোনো পরিবর্তন হয়নি। এখন কারণে অকারণে সকালে সন্ধে মাইক বাজে। ছেলেরা তারকেশ্বরে বাঁক বয়ে যাবে সন্ধেবেলায়, সকাল থেকে মাইক বাজছে। দিব্যেন্দু বড়ুয়া গ্র্যান্ডমাস্টার হয়েছে বলে বাজাও মাইক। থানায় ফোন করলে শুনতে হয়, আহা, একদিনই তো বাজাচ্ছে, বাজাক না। হার্টের রোগীর নাভিশ্বাস উঠল তো প্রশাসনের বয়েই গেল। এদেশের প্রধান সংগঠিত রাজনৈতিক দল কখনোই চিন্তা করেনি নাগরিকদের একটু ভদ্র আচরণ শেখাতে। ও দেশে আমি কোথাও মাইক বাজতে শুনিনি। মনোজের সঙ্গে নায়করা দেখে বাফেলো শহরে বাংলাদেশের ছেলে জামিলের বাড়িতে উঠেছি। চমৎকার আড্ডা হচ্ছে। জামিলের সংগ্রহে সন্ধ্যা মুখার্জি প্রায় সমস্ত রেকর্ড দেখে গানে মোড়ো ইন্দ্রধনু বাজাতে বললাম। জামিল জানালা বন্ধ করতে উঠলে তাকে নিষেধ করলাম। সে হেসে বলল, তাহলে আপনি ফেস করবেন। বেশ চড়া পর্দায় গান বাজছিল। মিনিট 10 বাদে দরজায় শব্দ হলো। জামিল আমায় ইশারা করলো খুলতে। এগিয়ে গিয়ে দেখলাম দশাশই চেহারার এক পুলিশ অফিসার। হেসে বললেন, মহাশয়, আপনাকে আমার সঙ্গে একবার ইএনটি স্পেশালিস্ট ডাক্তারের কাছে যেতে হবে। অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কেন? নিশ্চয়ই আপনার কান খুব খারাপ হয়েছে, নইলে অত জোরে বাজানো গান শুনতে হচ্ছে কেন? চলুন। লজ্জা পেয়েছি দেখে বললেন, আপনার প্রতিবেশীর অধিকার আছে একটু শান্তিতে থাকার।
আপনারও অধিকার আছে গান শোনার। জানালা বন্ধ করে একটু আওয়াজ কমিয়ে শুনলে সম্ভবত দুজনেরই অধিকার বজায় থাকে। যেহেতু আমি ওদেশে নতুন, তাই ফাইন আদায় করেননি ভদ্রলোক। জামিল বলেছিল, এক্ষেত্রে ফাইন অবধারিত। আমার নারায়ণবাবুর কথা মনে পড়েছিল। এইরকম একটা ঘটনা কলকাতা শহরে কবে ঘটবে? যা অবস্থা, তাতে কি কেউ আশা করতে পারি কখনো ঘটতে পারে? বস্তির যেসব ছেলেরা মাইক বাজায় তাদের সঙ্গে কথা বলে দেখেছি। হাজারবার বাজানো গানগুলো কেউ শোনে না, ওরা শুধু শব্দ চায়। বৈচিত্র্যহীন জীবনে যে কোনো একটা শব্দ তাদের অনেক কিছু ভুলিয়ে রাখতে সাহায্য করে। তরুণ বয়সে কেউ আমেরিকার প্রশংসা করলে তাকে দালাল বলতাম। ফ্রান্সের প্রশংসা করলে তেমন গালাগালি খুঁজে না পেয়ে গম্ভীর হয়ে থাকতাম। আমেরিকায় কোনো ভালো জিনিস থাকতে পারে না, থাকলেও বলা মাত্র সিআইএর এজেন্ট হয়ে যেতে হবে, এমন একটা আবহাওয়া তখন চালু ছিল। এখনো বিশেষ একটি দুটি রাজনৈতিক দল তেমনই ভাবেন। বস্তির মানুষদের একাট্টা করতে দেরি হয় না যদি কোঠাবাড়িতে থাকা মানুষ প্রতিপক্ষ হয়। সে কোঠাবাড়ির মানুষ যদি অভুক্ত থাকে তাতে কি এসে গেল? মনোজের ছবির বিষয়বস্তুতেও এই দিকটা একেবারেই বাদ দিয়েছিল। মনোজ চেয়েছিল আর্থিক নিরাপত্তা এবং নিশ্চিত জীবনযাপনের জন্য 60-70-এর দশকে যেসব শিক্ষিত বাঙালি আমেরিকায় এসেছিলেন এবং ক্রমশ গ্রিন কার্ড এবং নাগরিকত্ব নিয়ে নিজেদের আলাদা করে ফেলেছেন, তাদের নিয়ে ছবি করতে। দেশ থেকে শেকড় উপড়ে ফেলেছিলেন কেউ কেউ, কারো অজান্তেই আলগা হয়ে গিয়েছিল। কিন্তু নতুন দেশে সেই শেকড় মাটি পেল না। ইতিমধ্যে দ্বিতীয় প্রজন্ম এসে গেছে, তারা বড় হচ্ছে। দেশের সংস্কৃতি সম্পর্কে কোনো ধারণা নেই তাদের। উল্টে তাদের শেকড় বসে যাচ্ছে দ্রুত জন্মভূমিতে। ফলে দুই প্রজন্মের মধ্যে কোথাও চাপা, কোথাও সোচ্চার ব্যবধান প্রকট হয়ে উঠেছে। এরা না বাঙালি না আমেরিকান। প্রথম প্রজন্ম এখনো দ্বিতীয় শ্রেণীর নাগরিক, দ্বিতীয় প্রজন্ম তাদের বন্ধুদের অনুসরণ করে প্রথম শ্রেণীত্ব পাওয়ার চেষ্টা করছে। এই বিরোধ নিয়ে মনোজের ছবি। আমাদের চিত্রনাট্য শেষ হয়ে গেল। মনোজ খুব খুশি। কাকে কোন চরিত্রে নেওয়া হবে তাও ভাবা হলো। আমি ফিরে আসার কিছুকাল পর সে দেশে এসে টালিগঞ্জের কয়েকজন অভিনেতা অভিনেত্রীর সঙ্গে কথা বলে গেল। দল নিয়ে আমাকেই যেতে হবে শুটিংয়ের জন্য। ফিরে গিয়ে সে লিখল, আমার স্বপ্নের ছবিটা যে শেষ পর্যন্ত হতে চলেছে তা আপনার জন্যেই। এই ছবির সঙ্গে আপনি যুক্ত না থাকলে কখনোই সম্পূর্ণ হবে না। আপনার আশা চাই। একটু বাড়াবাড়ি ও আবেগের শিকার হয়েছিল হয়তো। আর তারপরেই খবরটা পেলাম। ব্যাংকে গিয়ে টাকা তুলে পার্কিং লট থেকে গাড়ি বের করা মাত্র ওর পুরনো রোগ মাথাচাড়া দিয়ে ওঠে। বুকের যন্ত্রণা সামলে উঠতে পারেনি সে। 40-এর নিচে একটি টগবগে জ্যান্ত মানুষকে ঈশ্বর টেনে নিলেন নিষ্ঠুর হাতে। এমন জীবন্ত মানুষ আমি আর দেখিনি। সব শেষ হয়ে গেল। কিন্তু বুকের মধ্যে কষ্টটা তিরতির করত। কষ্টটা মনোজের জন্যে, কষ্টটা ছবিটা না হওয়ার জন্যে। নিউ ইয়র্কে থাকার সময় ছবিটার পরিকল্পনা সফল করতে আমরা, বাংলাদেশি চলচ্চিত্রবিদ ফুয়াদ চৌধুরী, কানাডার সাইমন স্কট, আমেরিকান ক্যামেরাম্যান কেন্ট মুরহেডের সঙ্গে অনেক আলোচনা করেছি। ফুয়াদ পরামর্শ দিয়েছিল জেনারেশন গ্যাপ এবং শেকড় ছেঁড়ার সমস্যা শুধু কলকাতার বাঙালিদের নয়, ঢাকার বাঙালিদেরও। আমেরিকায় যদি 1 লক্ষ বাঙালি থাকেন এপারের, তাহলে 2 লক্ষ ওপারের। অতএব ওই ছবিতে ঢাকার শিল্পীদেরও রাখা হোক। সেই পরামর্শ গ্রহণ করা হয়েছিল। যেহেতু আমেরিকায় ছবিটি তৈরি এবং প্রযোজিত হবে, তাই আমেরিকান সার্টিফিকেট নিয়ে ভারত বাংলাদেশে একসঙ্গে দেখানো যেতে পারে। এতে ব্যবসা বাড়বে। ভারতীয় ছবি বাংলাদেশে রপ্তানি করা যায় না। ছবির নায়িকা 20 বছরের মেয়ে পিঙ্কি, যে ও দেশেই বড় হয়েছে। সেই চরিত্রে নির্বাচন করা হয়েছিল ওয়াশিংটনের রমেন পাইনের মেয়ে জয়ন্তীকে। কিন্তু মনোজ চলে যাওয়ায় সব শেষ হয়ে গেল। অথচ মনের ভেতরে বসে কেউ বলতো ছবিটা করা দরকার। মনোজের ইচ্ছেটাকে পূর্ণ করতেই হবে। কিন্তু কিভাবে কি হবে সেই পথটাই আমার জানা ছিল না। দিন যায় দিনের মতো। বুঝতে পারছি লেখালেখির জীবনটাই আমার একমাত্র পরিচয় হয়ে উঠছে। অথচ লেখক বলতে যাদের ছবি সামনে ভাসে তাদের মতো জীবনযাপন আমার পক্ষে কখনোই সম্ভব হলো না।
আসলে নিজেকে লেখক বলে ভাবতে না চাওয়ার ইচ্ছেটাই ক্রমশ প্রবল হয়ে উঠছিল। এই সময় সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে যোগাযোগ করলেন। কলকাতায় তখনও টিভি সিরিয়াল চালু হয়নি। সোনেক্সের জোছন দস্তিদার সেই ঝুঁকি নিয়েছেন। সুপ্রিয়দার মতে একজন বাঙালি বড় কিছু করতে চাইছে। বাঙালি হিসেবে তাকে আমাদের সাহায্য করা উচিত। মনের মতো কাজ পেয়ে গেলাম। জোছনবাবুর সঙ্গে সেই প্রাথমিক পর্ব থেকে শুরু করলাম। অনেকেই বললেন, হয়ে গেল লেখালেখি। এইটাই আমি বুঝি না। একজন মাস্টারমশাই যদি ছাত্র পড়িয়েও লিখতে পারেন, তাহলে সিরিয়াল তৈরির কাজ করেও আমি পারবো না কেন? ছাত্রাবস্থায় সিনেমা, পত্রিকা, পরে গ্রুপ থিয়েটার, চলচ্চিত্র সমালোচনা এবং মনোজ যে ইচ্ছেটাকে প্রবল করে তুলেছিল, তার তাগিদে ১৩ পার্বণ শুরু করলাম। সোনেক্সে আমার ভূমিকা ছিল পরামর্শদাতার। তাতে মন ভরছিল না। শেষ পর্যন্ত নিজেরাই কাজ হাতে নিলাম। আমি, অরিঞ্জিত আর রমাপ্রসাদ। শেষ দুজনের নাটক সম্পর্কে গভীর অভিজ্ঞতা আছে। বাংলা ভাষায় সিরিয়াল করতে গিয়ে যেসব সমস্যা হয়েছে, তার সমাধান ওই অর্থনৈতিক কাঠামোয় সম্ভব নয়। তবু আমরা চেষ্টা করেছি ভালো কিছু করার। এই করতে করতে একদিন হঠাৎই অরিজিৎকে মনোজের কথা বললাম। তখন আমরা টাকা ধার করে সিরিয়াল বানাই। স্পন্সররা টাকা দিলে ধার শোধ করে যা থাকে তা দিয়ে পরেরটা করি। বস্তুত পকেটে কিছুই যায় না। আমার প্রস্তাব শুনে অরিজিৎ নড়ে চড়ে উঠল। তারপর গল্প শুনে বলে ফেলল, এসো আমরা গল্পটা নিয়ে সিরিয়াল করি। বললাম, সেটা করতে হলে নিউ ইয়র্ক শুটিং করতে হবে। অরিজিৎ বলল, তা তো বটেই, কিন্তু আমার টাকা কোথায়? অরিজিৎ হাসল। জোগাড় করতে হবে। লক্ষ লক্ষ বাঙালি আজ বিদেশে পাকাপাকি হয়ে রয়েছে। তাদের কথা, তাদের সমস্যার কথা কেন একটা সিরিয়ালের বিষয় হবে না? আমরা সাহায্য চাইব সবার কাছে। ঢাল তলোয়ার ছাড়া যে নিধিরাম সর্দারের গল্প শুনেছি, তার সঙ্গে আমাদের কোনো তফাৎ ছিল না। কিন্তু মনোজের ইচ্ছেটা তখন আমাদের মনে ফুলে ফেঁপে উঠছিল। কত টাকা লাগবে এই কাজে, তারও কোনো আন্দাজ নেই। সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় তখনও মার্কিন প্রচার বিভাগে রয়েছেন। এক দুপুরে আমরা তাকে ইচ্ছেটার কথা জানালাম। তিনি লাফিয়ে উঠলেন, সাবাস, এই তো চাই, এগিয়ে যাও তোমরা। তিনি নিয়ে গেলেন তার বড় কর্তার কাছে। ভদ্রলোক সব শুনে বললেন, ইন্টারেস্টিং, কিন্তু কি করতে চাইছো তোমরা? আমরা চাই না বিদেশিরা আমেরিকায় গিয়ে আরো জনসংখ্যা বাড়াক। তোমাদের সিরিয়ালে কি একই কথা বলছো? বললাম, আমরা কোনো প্রচার করছি না, যা সত্যি তাই বলতে হয়। তিনি চিত্রনাট্য পড়তে চাইলেন। মনোজের জন্য লেখা চিত্রনাট্যের কপি আমার কাছে ছিল না। নতুন করে লিখতে বসে দেখলাম সব গুলিয়ে যাচ্ছে। ইতিমধ্যে আরো অনেক নতুন ঘটনা জেনেছি আমি যা সিরিয়ালে ঢুকালে বক্তব্য জোরদার হবে। তাছাড়া ছবি হয় মাত্র ২ ঘন্টার, আর একটা সিরিয়ালের সময়সীমা ২.৫খানা ছবির সমান। এই বাড়তি গল্পটা কোত্থেকে আসবে? অরিজিৎ প্রস্তাব দিল, চলো একবার ভালো করে ও দেশের মানুষদের দেখে আসি, তারপর চিত্রনাট্য লেখা যাবে। তখনও মার্কিন সরকার আমাদের কোনো প্রতিশ্রুতিই দেননি। ভারত সরকার টিভিতে দেখাবেন কিনা তাও জানি না, কিন্তু আমরা ঠিক করে ফেলেছি কাজটা করবই, যেখান থেকে হোক টাকা জোগাড় করে। আর এই সিদ্ধান্তটা নিতে একটা ঘটনা সাহায্য করলো খুব। স্টেটসম্যানে বিজ্ঞাপন দেখে নিজের মেয়ের বিয়ের সম্বন্ধ করেছিলেন আমাদের পরিচিত এক ভদ্রলোক। ছেলে আমেরিকায় থাকে, ইঞ্জিনিয়ার। তার পিতামাতা কলকাতায় থাকেন। তারাই বিজ্ঞাপন দিয়েছে ছেলে মাসখানেকের ছুটি নিয়ে এসে বিয়ে করবে। কথাবার্তা পাকা হলে ছেলে এলো। তাকে ভালো লাগলো সবার। জামাই আমেরিকায় বছরে $৬০ মাইনে পায়। বলতে ভালোও লাগে। $১ মূল্য তখন ১৫ টাকা ছিল। বিয়ে হয়ে গেল। কিন্তু আমেরিকান সরকারের নিয়ম অনুযায়ী বউকে পাকাপাকি নিয়ে যেতে কিছু সময় লাগে। নতুন বউকে রেখে চলে গেল। একটা পৌঁছানো সংবাদ এসেছিল। তারপর সব চুপচাপ। মেয়ের বাবা ছেলের বাবার কাছে ছুটে যান। তিনিও ছেলের কোনো খবর পাচ্ছেন না। কিছুদিন বাদে তারাও যেন নিজেদের গুটিয়ে নিলেন। মেয়ে একের পর এক চিঠি দিয়ে যাচ্ছে তার স্বামীকে। কোনোটার জবাব নেই।
মেয়ের বাবা পরিচিতর সূত্র ধরে ও দেশের বাঙালিদের চিঠি দিচ্ছেন জামাইয়ের খোঁজ করতে। দুজন জবাব দিলেন, ভদ্রলোক যেখানে থাকেন বলা হচ্ছে সেখানে কোনো বাঙালি নেই। টেলিফোনও তাকে ধরা যাচ্ছে না। এই অবস্থায় মেয়েটি সিদ্ধান্ত নিল সে আমেরিকায় গিয়ে তার স্বামীকে খুঁজে বের করবে। জানতে চাইবে কেন এমন ব্যবহার তার সঙ্গে করা হচ্ছে। তাহলে বিয়ে করলো কেন? ওই বিয়ে সম্পর্কে তার কোনো আগ্রহ নেই, কিন্তু উত্তরটা পেতে চায়। আমরা নড়ে চড়ে বসলাম। প্রায়ই তো বিদেশি পাত্রের জন্য পাত্রী চেয়ে বিজ্ঞাপন দেখি। এই মেয়ে আর ওই ছেলে তো সিরিয়ালে থাকতেই পারে। মনোজের গল্পটাকে মাঝখানে রেখে আমরা ও দেশের মানুষকে খুঁজতে পারি। একটা দেশকে জানা মানে আগে তার মানুষকে জানা। ঠিক হলো, আমেরিকার পূর্ব থেকে পশ্চিম গ্রেহাউন্ড বাসে চেপে আমরা দেশটাকে দেখব। যেখানে পছন্দ হবে নেমে পড়ব। এই ৪,৫০০ কিলোমিটার ধরে চলবে আমাদের তথ্য সন্ধান, যা মনোজের কাহিনীকে সমৃদ্ধ করবে। অরিজিৎ আর আমার সঙ্গে যোগ দিল সুব্রত, ঠান্ডা মাথার আইন ব্যবসায়ী। কলেজ থেকে ওকে দেখছি। বেড়ানো ওর শখ। আমরা যাব জেট এয়ারলাইন্সে, অল্প পয়সার উচ্চ শ্রেণীতে। যেতে হবে বেলগ্রেড হয়ে। এমনটা কি হবার কথা ছিল? চা বাগানের ঝর্ণার ধারে বসে যে মুগ্ধ বালক পরম বিস্ময়ে লাল চিংড়িদের খেলা দেখত, সে কি জানতো জীবন প্রকৃতির থেকে অনেক বেশি বিস্ময়কর? ব্রুস কোয়াৎজার কলকাতায় আছেন কয়েক বছর। যখনই পৃথিবীতে কোনো গোলমাল হয় তখনই তার দপ্তরের সামনে কলকাতার কিছু মানুষ বিক্ষোভ জানান। কিন্তু ওর সঙ্গে একটু ঘনিষ্ঠ হবার আগে আমারও জানা ছিল না ইনি একটি ব্যতিক্রম চরিত্র। আমাদের সমস্যা যেন ওর সমস্যা হয়ে গেল। যে পরিকল্পনা আমরা নিয়েছি তাকে বাস্তবায়িত করতে ওর উৎসাহ চিরকাল মনে রাখব। কিন্তু ওর ক্ষমতা সীমিত। ওয়াশিংটন এবং দিল্লির আমেরিকান কর্তারা ওর প্রস্তাবে মত দিচ্ছে না। ব্রুস কলকাতাকে ভালোবাসেন অকপটভাবে এবং সেটা প্রকাশ করতে লজ্জা পান না। মার্কিন সরকারের প্রতিনিধি হিসেবে তাকে গালাগাল খেতে হয় এই শহরের মানুষের কাছে, কিন্তু সেটা তিনি গায়ে মাখেন না। ব্রুস বললেন, তোমরা এগোও, আমি যতটা সম্ভব তোমাদের সাহায্য করব। সাহায্য বলতে দুটো জিনিসের প্রয়োজন। এক, আমেরিকায় শুটিং করতে ও দেশের সরকারের অনুমতি। দুই, আর্থিক অনুদান। অনুদান ডলারে নয়। যেসব যন্ত্রপাতি শুটিংয়ের জন্য ব্যবহার করা হবে সেগুলো বিনা দামে পাওয়া। ব্রুস চেষ্টা করেছিলেন খুব। শেষ পর্যন্ত তিনি উপদেশ দিলেন দিল্লির মার্কিন সদর দপ্তরের রোগান মার্টিনের সঙ্গে দেখা করতে। তিনি ভারপ্রাপ্ত অফিসার। বিদেশ যাত্রার আগে আমি আর অরিজিৎ দিল্লিতে গেলাম। সঙ্গে মনোজের গল্পের সারাংশ রয়েছে। টেলিফোনে সময় স্থির করা ছিল। মার্কিন তথ্য কেন্দ্রে ঢুকতে গিয়ে অদ্ভুত অভিজ্ঞতা হলো। বারংবার যাচাই করা হলো আমাদের। সঙ্গে যা ছিল তা খুলে দেখানোর পর মেটাল ডিটেক্টর অনুমতি দিলে ভিতরে যেতে পারলাম। ওরা আমাদের দেশে এসে নিজেদের নিরাপত্তার ব্যাপারে এত সতর্ক কেন হয়েছে জানি না, কিন্তু আমাদের রাইটার্স বিল্ডিংয়ে মুখ্যমন্ত্রীর ঘরের সামনে তো যে কেউ সহজে পায়ে হেঁটে যেতে পারে। মার্টিন অল্পবয়সী মার্কিন যুবক। মুখের হাসি কিন্তু সন্দেহপ্রবণ। স্পষ্ট বলে দিল আমাদের পরিকল্পনা অবাস্তব। আমেরিকার এক শহর থেকে আরেক শহরে শুটিং আমাদের পক্ষে সম্ভব নয়। ওখান থেকে কোনো যন্ত্রপাতি দেবার ব্যবস্থাও নেই। তাছাড়া এই কাহিনী ওদের সরকারকে কোনো সাহায্য করছে না। আমরা তর্ক চালালাম। হঠাৎ মার্টিন জানতে চাইল, আপনারা যে শুটিং করতে যাচ্ছেন, এই ছবি দূরদর্শন দেখাবে এমন কোনো প্রমাণপত্র আছে আপনাদের কাছে? না, নেই। আমরা এমন আবেগে ভাসছিলাম যে এদিকটা নিয়ে চিন্তাও করিনি। অরিজিৎ বলল, আমাদের বিশ্বাস যে দূরদর্শন রাজি হবে। মার্টিন হাসল। আমার অভিজ্ঞতা অন্যরকম। আপনারা দূরদর্শনের অনুমতি নিয়ে আসুন, তারপর কথা হবে। মার্টিনের অফিস থেকে মান্ডি হাউস বেশি দূরে নয়। কলকাতায় বসে মান্ডি হাউস সম্পর্কে শোনা কথাগুলো খুব প্রীতিপ্রদ নয়। কলকাতা দূরদর্শনে স্ক্রিপ্ট জমা দিলে 2 বছর অপেক্ষা করতে হয় অনুমোদিত হলো কিনা জানার জন্যে। মান্ডি হাউসে তো সারা ভারতবর্ষের ফাইল পড়ে। অরিজিৎ টেলিফোনে দূরদর্শনের ডিজির পিএকে ধরে একটা অ্যাপয়েন্টমেন্ট চাইল। কলকাতা থেকে এসেছি শুনে হয়তো ভদ্রলোক নরম হলেন। আমাদের বলা হলো 3:30 সময় দেখা হতে পারে।
3টে নাগাদ মান্ডি হাউসে পৌঁছে দেখলাম ইতিমধ্যে সাক্ষাৎ প্রার্থীদের তালিকায় আমাদের নাম উঠে গেছে। ভেতরে ঢুকে একজন ভদ্র মানুষের কথা মনে পড়ল। কলকাতা দূরদর্শনের সহৃদয় এবং পণ্ডিত মানুষ নির্মল শিকদার মশাই তো এখন মান্ডি হাউসেই আছেন। আমাদের সঙ্গে তার বেশ সুসম্পর্ক। নির্মল বাবুর সঙ্গে দেখা করলাম। আমাদের পরিকল্পনা শুনে তিনি খুব উৎসাহিত। বাঙালি যদি এমন সাহসী উদ্যোগ নেয় তাহলে তিনি তার সঙ্গে আছেন। ডিজির সঙ্গে দেখা নিশ্চয়ই করব আমরা, কিন্তু এ ব্যাপারে ভারপ্রাপ্ত এক পাঞ্জাবি অফিসারের সঙ্গে যোগাযোগ করিয়ে দিলেন তিনি। পাঞ্জাবি অফিসার আমাদের উৎসাহের আগুনে জল ঢেলে দিলেন। আপনারা অপেক্ষা করুন, যখন আমরা স্ক্রিপ্ট জমা নেব তখন ওটা জমা দেবেন। স্ক্রিপ্ট পড়ে যদি ভালো লাগে তাহলে অনুমোদন পাবেন। জিজ্ঞাসা করলাম, এতে কতদিন লাগতে পারে? জানি না, হয়তো 2-3 বছর। ভদ্রলোক হাসলেন। আপনারা কি ভেবেছেন শিশুর খেলনা, চাইলেই পাবেন? আমরা আর কথা বাড়াইনি। ঠিক 3:30টার সময় ভারতীয় দূরদর্শনের 1 নম্বর মানুষটি আমাদেরকে ডেকে পাঠালেন। নমস্কার করে বসতে বলে জিজ্ঞাসা করলেন, কলকাতার খবর কি? অরিজিৎ বলল, ভালো। আপনাকে আমি কোথায় যেন দেখেছি। আপনি কি বহুরূপীতে ছিলেন? শিব শর্মা প্রশ্ন করলেন। যদি আরেকবার নাটকে, তাই না? আমরা অবাক। নির্মলবাবুর কাছে শুনে এসেছি শর্মা সাহেব কিছুদিন কলকাতায় ছিলেন। এখন জানলাম তিনি বাংলা নাটকের ভক্ত। অনেকের সঙ্গে ভালো আলাপ আছে। দেখা করার উদ্দেশ্য কি জানতে চাইলে অরিজিৎ বিস্তারিত বলল। কিছুক্ষণ চোখ বন্ধ করে থেকে বললেন, এর সঙ্গে আরেকটা পয়েন্ট যোগ করতে পারেন, যদি সুযোগ থাকে। বললাম, বলুন। আমাদের দেশের অনেক ভালো ছেলে প্রতি বছর ও দেশে গিয়ে আর ফিরে আসছে না। এর ফলে দেশ তাদের সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এই ব্রেন ড্রেনের ব্যাপারটা একটা বড় সমস্যা। যারা ওখানে থেকে গিয়েছেন তারা কাজের সুবিধা হয়তো পেয়েছেন, কিন্তু মর্যাদা কতখানি পেয়েছেন সে ব্যাপারে সন্দেহ আছে। শিব শর্মা বললেন। অরিজিৎ বলল, আপনি খুব ভালো পয়েন্ট বলেছেন। আমরা চেষ্টা করব যাতে এরকম ঘটনা চিত্রনাট্যে রাখতে পারি। শিব শর্মা স্টেনোকে ডেকে পাঠালেন। তিনি ডিকটেশন দিলেন। আমাদের কাগজপত্র, কাহিনী, সারাংশ নিয়ে ফাইল তৈরি হলো। টাইপ হয়ে চিঠি এলে শিব শর্মা তাতে সই করলেন। তর্জমা করলে দাঁড়ায়, আপনাদের আমেরিকায় ভারতীয়দের নিয়ে একটি কাহিনীকে অবলম্বন করে শুটিং করার পরিকল্পনা আমার কাছে বেশ আকর্ষণীয় বলে মনে হয়েছে। আপনারা যদি 6টি এপিসোডে বিষয়টি শেষ করতে পারেন এবং আমাদের স্ক্রিনিং কমিটির কাছে তা গ্রহণীয় হয় তাহলে দূরদর্শনে দেখাতে আমাদের কোনো আপত্তি নেই। আপনাদের উদ্যোগ সার্থক হোক। অনেক ধন্যবাদ দিয়ে চিঠির কপি নিয়ে বাইরে বেরিয়ে আসতেই সেই পাঞ্জাবি অফিসারের সঙ্গে দেখা। তিনি ডিজির সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। আমাদের দেখতে পেয়ে বললেন, শোনো, তোমরা পরে আমার সঙ্গে যোগাযোগ করো। অরিজিৎ বলল, আমরা এইমাত্র ডিজির সঙ্গে দেখা করেছি, তিনি চিঠি দিয়েছেন। ভদ্রলোক হাত বাড়িয়ে চিঠিটা নিয়ে পড়লেন। দেখলাম ওর মুখ বেশ গম্ভীর হয়ে উঠল। কাঁধ ঝাঁকিয়ে চিঠি ফেরত দিয়ে বললেন, তাহলে তো হয়েই গেল। বাইরে বেরিয়ে পুরো ব্যাপারটাকেই স্বপ্নের মতো মনে হচ্ছিল। ভারতীয় আমলাতন্ত্র এখন যে পর্যায়ে পৌঁছেছে তাতে মান্ডি হাউসের মতো জায়গায় গিয়ে এমন চিঠি পাবো কল্পনাও করতে পারিনি। আমরা মরিয়া হয়ে গিয়েছিলাম, ফলের কোনো আশা না করেই। সরকারি অফিসে একটা ছোট্ট কাজ করাতে যেখানে দিনের পর দিন ঘুরতে হয় সেখানে এটি অবিশ্বাস্য। পরের দিন মার্টিনের সঙ্গে দেখা করে চিঠিটার কপি দিলাম। দিল্লিতে বাস করে লোকটার বোধহয় এদেশীয় সরকারি কর্মপদ্ধতি সম্পর্কে একটা ধারণা তৈরি হয়েছিল। তাই চিঠিটা দেখে খুব অবাক হলো। এবার সে স্পষ্ট জানালো আমাদের ছবির গল্প তার পছন্দ হচ্ছে না। এতে আমেরিকার মহিমান্বিত হওয়ার কোনো ব্যাপার নেই। ব্রুস কি করে যে এই প্রজেক্টের সমর্থন করেছে তা সে বুঝতে পারছে না। আমরা হতাশ হলাম, কিন্তু হাল ছাড়লাম না। সব শুনে ব্রুস খুব ব্যথিত হলেন। তিনি আমাদের উপদেশ দিলেন, আমেরিকায় ভিডিও শুটিং করতে সরকারের অনুমতির প্রয়োজন হয় না, প্রয়োজন হয় ইন্স্যুরেন্সের। কোন রাস্তায় শুটিং করব ঠিক করলে তার উপর আগে থেকে ধার্য করা ইন্স্যুরেন্স পেমেন্ট করে দিলে সরকারের কোনো আপত্তি নেই। আবার শহর অনুযায়ী আইন পাল্টে যায় সেখানে। কোথাও কোনো ইন্স্যুরেন্স দেবার নিয়মই নেই। কিন্তু তুমি যানবাহন চলাচল বন্ধ করতে পারবে না, পথচারীকে বিরক্ত করা চলবে না, ইত্যাদি।
ম্যানহাটনের মতো ব্যস্ত অঞ্চলে গাড়ি পার্ক করে শুটিং করার কথা কল্পনাও করা যায় না। আর এইসব ইন্স্যুরেন্স পেমেন্ট অল্প টাকায় হয় না। ব্রুস বললেন, আপনারা তো ওদেশে যাচ্ছেনই, তাহলে ওয়াশিংটন যাবেন। আমি আপনাদের ঘটনা বলেছি ওখানকার এক অফিসারকে, নাম সিনক্লেয়ার। ওর সঙ্গে দেখা করবেন, হয়তো একটা কিছু সুরাহা হবে। সিনক্লেয়ার পারে আমাদের সেই অনুমতি জোগাড় করে দিতে, যাতে আপনারা দেশের নিয়ম মেনে শুটিং করতে পারেন। এই আশাটুকু যথেষ্ট ছিল, খড়কুটো আঁকড়ে ধরার মতো। এই ব্যাপারটা আমরা প্রচার করতে চাইনি। আমরা জানতাম না শেষ পর্যন্ত ব্যাপারটা সফল হবে কিনা। মনোজের গল্পের দুটি চরিত্র নিয়ে একটা চিত্রনাট্যের খসড়া আমার ততদিনে হয়ে গিয়েছে। এবার ওদেশে গিয়ে খোলা মনে সব দেখে ফিরে এসে ওটাকে সম্পূর্ণ করব। আমেরিকা বিশাল দেশ। দেশটাকে ঘুরতে ওখান থেকে যে টিকিট লাগে তা হয়তো ডলারে বেশি নয়, কিন্তু আমাদের এফটিএসে কুলোবে না। আমরা কলকাতা থেকেই গ্রেহাউন্ড বাসের টিকিট কিনে নিলাম। ১ মাসের মধ্যে আমেরিকার যে কোনো শহরে ওই টিকিট দেখিয়ে ঘুরতে পারবো। শুনলাম গ্রেহাউন্ড বাস নাকি খুব আরামদায়ক এবং কয়েক ঘন্টা পর পর যাতায়াত করে। আমাদের ৩ জনের চরিত্র ৩ রকম। এয়ারফোর্সে ছিল বলেই সম্ভবত অরিজিৎ খুব সিস্টেমেটিক। সবকিছু ভেবেচিন্তে করে। সুব্রত বাহুল্য পছন্দ করে না, গম্ভীর প্রকৃতির। আইনজ্ঞ বলেই বোধহয় স্থির থাকতে ভালোবাসে। বহিরঙ্গে এদের সঙ্গে আমার কোনো মিল নেই, কিন্তু আমরা পরস্পরকে পছন্দ করতাম। আকাশে ওড়ার অভিজ্ঞতা ইতিমধ্যে অনেক হয়েছে, অবশ্যই ট্যুরিস্ট ক্লাসে। সেখানে পাশাপাশি অনেক যাত্রী বসে থাকে বটে, কিন্তু বিমান বালিকাদের সাহায্য চাইলেই পাওয়া যায়। জেট এয়ারলাইন্সের ক্লাব ক্লাসে উঠে অন্য অভিজ্ঞতা হলো। সুবেশ পুরুষ কর্মচারী এগিয়ে এসে অভিবাদন জানিয়ে কোট খুলে নিয়ে যত্ন করে হ্যাঙ্গারে ঝুলিয়ে দিয়ে আসন দেখিয়ে দিল। মোটা গদি, অনেকখানি পা ছড়াবার জায়গা। কিন্তু প্লেন যখন আকাশে উড়ল তখন ক্লাব ক্লাসের ৮০ ভাগ আসনই ফাঁকা। এরপরে এক সুন্দরী ট্রে হাতে হাসি মুখে এগিয়ে এলেন। কয়েকটি ভেজা গরম তোয়ালে থেকে ধোঁয়া উঠছে। একটি তুলে নিয়ে মুখ মুছলাম। আহ, কি সৌরভ! চমৎকার আরাম। মুখ মোছার পর বেশ তৃপ্ত হলাম। শুবার সমেত গরম তোয়ালেতে মুখ মোছার কোনো অভিজ্ঞতা ছিল না। অরিজিৎ বলল, ব্যবস্থাটা বাড়িতে চালু করলে কেমন হয়? সুব্রত মন্তব্য করল, মারবে, এমনিতেই সব ব্যাপারে বডি ফেলে দাও, তার উপর যদি গরম তোয়ালে দিয়ে সেবা যত্ন করতে হয়। বিমান বালিকা এবার এগিয়ে এলেন শ্যাম্পেন নিয়ে। আপনারা আমাদের বিমান ব্যবহার করছেন শুনে শুভেচ্ছার নিদর্শন হিসেবে একটু শ্যাম্পেন গ্রহণ করুন। এরপর ঠিক স্বপ্নের মতো ব্যাপার স্যাপার ঘটতে লাগলো। এত আদর যত্ন এবং রকমারি খাবার কেউ কখনো আমাকে দেয়নি। ইতিমধ্যে অন্য বিমান কোম্পানিগুলোর সৌজন্য দেখেছি। শুধু শ্রেণী পাল্টানোর জন্য এমন আকাশ পাতাল পার্থক্য হয়? দুটো শ্রেণীর পার্থক্য কিন্তু ৩,০০০ টাকার বেশি নয়। শুধু উৎকৃষ্ট পান ভোজন নয়, নানান রকমের উপহার পাওয়া গেল। একবার ট্যুরিস্ট ক্লাসটা ঘুরে এলাম। বেশ কিছু আসন ফাঁকা। এমনিতে শুনে আন্তর্জাতিক প্লেনে চট করে টিকিট পাওয়া যায় না। এদের এই অবস্থা কেন? মনে হচ্ছিল জেট এয়ারলাইন্স কলকাতা হয়ে বেশি দিন প্লেন চালাতে পারবে না। বেলগ্রেডে পৌঁছলাম বিকেল বিকেল। আগে থেকেই কথা ছিল আমরা এখানে এক রাত্রি থাকবো এবং সেটা জেটের ব্যবস্থাপনায়। এর জন্য ভিসাও করতে হয়েছিল। আইন কানুন মেনে বাইরে বেরোতে বেরোতে সন্ধে পার। এয়ারপোর্ট বিল্ডিংয়ের বাইরেই হোটেলের বাসে উঠে পড়লাম। যুগোস্লাভিয়া সম্পর্কে ভারতবাসীর ধারণা তৈরি হতে আরম্ভ করেছিল মার্শাল টিটোর আমল থেকেই। ওই ভদ্রলোকের সঙ্গে আমাদের নেহেরুজির সম্পর্ক ভালো ছিল। দুজনেই শান্তির জন্য চেষ্টা করেছেন। মার্শাল অবশ্যই সামরিক মানুষ, কিন্তু কমিউনিস্ট। এটুকু জানতাম, কমিউনিস্ট হলেও তিনি তার দেশে পূর্ব ইউরোপের অন্য দেশগুলোর মতো বাইরের দরজা জানালা বন্ধ রাখেননি। স্বাধীনতার সামান্য হাওয়া সেখানে বইতে দিয়েছেন। এয়ারপোর্ট থেকে শহরের উচ্চ শ্রেণীর একটি হোটেলে যাওয়ার পথে বাসের জানালা দিয়ে দেখে একটা দেশকে যে বুঝতে চায় সে উন্মাদ। তার উপর প্রচণ্ড ঠান্ডা তখন বেলগ্রেডে। প্লেন থেকে নামার সময় শুনেছি 0 ডিগ্রির কাছাকাছি। কলকাতা ছাড়ার আগের দিন খেয়াল হয়েছিল আমার ওভারকোট নেই। সেটা শুনে দেশ পত্রিকার অফিসে বসে সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন, খুব বিপদে পড়বে, তুমি আমারটা নিয়ে যাও।
বাসে ওঠার আগেই সেটা চাপিয়ে নিয়েছি ৩ রকম পোশাকের ওপরে। মনে হচ্ছিল ঠান্ডাটা থেকেই যাচ্ছে। সুব্রত কাঁচের জানালায় চোখ রেখে চেষ্টা করছিল বেলগ্রেড দেখতে। কিছুক্ষণ বাদে হাল ছেড়ে বলল, মাঝে মাঝে আলো ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। রাস্তায় একটাও মানুষ নেই। হোটেলের সামনে গাড়ি থামল। নিচে নামতেই কাঁপুনিটা টের পেলাম। মানুষজন চোখে পড়ছে না। মালপত্র নেবার জন্য হোটেলের পোর্টার ছুটে এলো। এই কারণে ডলার খরচ করব না ঠিক করায় তাদের নিরস্ত করতে চাইছিলাম। ২-৩টে খুচরো ইংরেজি শব্দ এরা জানে, কিন্তু আপত্তি শুনল না। চেক ইন করে ৬ তলার ঘরে ঢুকে জিজ্ঞাসা করলাম, কত দিতে হবে? লোকটা হাসল। ইশারায় আমার হাতের ওয়েলস সিগারেটের প্যাকেট দেখিয়ে দিল। আমি একটা নতুন সিগারেটের প্যাকেট ওকে দিতে ২ বার ঝুঁকে সেলাম জানিয়ে চলে গেল। আমি বেশ অবাক। ভারতীয় মুদ্রায় প্যাকেটটি ৬ টাকায় পাওয়া যেত তখন। লোকটা এতেই অত খুশি হলো? আমাদের কলকাতার বড় হোটেলের পোর্টারকে যদি ১ প্যাকেট উইলস পারিশ্রমিক দিতাম, সে কি করত? শুনেছি ২০-২৫ টাকার নিচে তাদের মুখে হাসিই ফোটে না। ভারতীয় সিগারেটের এত চাহিদা এখানে? কারণটা জেনেছিলাম পরের দিন সকালে। ব্রেকফাস্ট সারবার পর ঘন্টা ২ সময় পাওয়া গিয়েছিল। ঠান্ডা থাকলেও দিনের বেলা বলেই রাস্তায় লোকজন ছিল। অফিস ছুটির পর শিয়ালদা স্টেশনের মানুষদের সঙ্গে খুব পার্থক্য নেই। রাস্তায় টিকি লাগানো বাস চলছে, ট্রাম কাম বাস। অরিজিৎ নামকরণ করল ট্রাস। একটা যুগোস্লাভ সিগারেট কিনে টান দিতেই বুঝলাম খাওয়া আমার কম্য নয়। আমরা যে রাস্তাটা দিয়ে হেঁটেছি তা শহরের মাঝখানে, কিন্তু দোকানপাট, মানুষজন, জিনিসপত্রের মধ্যে শ্রীহীনতার ছাপ স্পষ্ট। স্পষ্ট বোঝা যায় মানুষজনেরা মোটেই আরামে নেই। যে হোটেলে আমরা আছি সেখানেও লোক বেশি নেই। যারা আছেন তারা বিমানের যাত্রী। শুধু বেড়াবার জন্য বেশি মানুষ যুগোস্লাভিয়ায় আজকাল আসে না। ১ প্যাকেট ভালো সিগারেট, তা সেটা ভারতে তৈরি হলেও ওদের কাছে মহার্ঘ বস্তু। পূর্ব ইউরোপের কমিউনিস্ট দেশগুলোর যে আর্থিক দুরবস্থা, যুগোস্লাভিয়া তার একটু উপরে। আমরা আমেরিকায় থাকতে থাকতে পূর্ব ইউরোপের দেশগুলোতে বিপ্লবের আগুন ছড়িয়ে পড়েছিল। একটার পর একটা দেশে কমিউনিস্ট সরকারের পতন হচ্ছিল, কিন্তু যুগোস্লাভিয়া শান্ত ছিল। হয়তো তখনও তারা কিছু স্বাধীনতা পাচ্ছিল বলে। আমার মনে হয়েছিল বেশি দিন সামান্য পাইয়ে সঠিক পাওয়া থেকে ওদের বঞ্চিত রাখা যাবে না। ইদানিং কাগজ খুলে দেখছি এতদিন বাদে সেখানেও আন্দোলন শুরু হয়েছে। পোল্যান্ডের অবস্থা ছিল সবচেয়ে খারাপ। ২ জন পোলিশ যুবক যুবতীর সঙ্গে আলাপ হয়। দুজনেই শিক্ষকতা করেন। মহিলা বয়সে একটু বড়। ওয়ারশতে একটা ঘরের ফ্ল্যাট শহরতলিতেও ভারতীয় মুদ্রায় ২৫০০ টাকার নিচে পাওয়া যায় না। ভদ্রলোকের বেতন ২০০০ টাকা। ওর পক্ষে ফ্ল্যাট ভাড়া করা সম্ভব নয়। মহিলা পান ১৮০০ টাকা। দুজনে একসঙ্গে থাকার জন্য ফ্ল্যাট নিয়েছেন। এবার দুজনের হাতে রইল ১৩০০ টাকা। এতে যাতায়াত, খাওয়া দাওয়া, পোশাক হয় না। ফলে সকালে ১ কাপ কফি খেয়ে দুজনেই কলেজে চলে যান। সেখানকার ক্যান্টিনে অপেক্ষাকৃত কম দামে খাবার মেলে। দুবেলার খাবার সেখানেই খেয়ে ওরা বাড়ি ফেরেন। এই ছবিটা আমাদের দেশে যারা কলেজে পড়ান তাদের সঙ্গে মেলে না। ওরা ভালো জামা কাপড় কিনতে পারেন না মহার্ঘ বলে। দেশি জিনিসের মান খুব খারাপ। শহরের গায়ে ক্যান্টনমেন্টের রুশ সৈন্য ছিল। প্রথম দিকে তারা যা খুশি করত। এখন তাদের গতিবিধি নিয়ন্ত্রিত করা হয়েছে। কিন্তু পোল্যান্ডের মানুষ আশেপাশের দেশের স্বাধীনতা এবং আরাম যাতে দেখতে না পায়, বিদেশি ছবি আমদানি করা হয় না, টিভি নিয়ন্ত্রণে রাখা হয়েছে। তবু খবর যাচ্ছে। পূর্ব জার্মানির মানুষ পশ্চিম জার্মানির খবর পাচ্ছে। যুগোস্লাভিয়ায় যেটুকু সুবিধে তাও ওদের জন্য জুটছে না। দীর্ঘকাল পূর্ব ইউরোপের মানুষ স্বপ্ন দেখেছিল কমিউনিজম ওদের উন্নত মানের সমাজ ব্যবস্থা নিয়ে যাবে, যেখানে অভাব নেই। এই কারণে তারা সব রকম শাসন মেনে নিয়েছিল। কিন্তু ক্ষমতা হাতে পেয়ে তথাকথিত নেতারা ধীরে ধীরে স্বৈরাচারী হয়ে উঠলেন। কমিউনিজমের দোহাই দিয়ে দেশের মানুষকে নিপীড়ন করে অনন্তকাল কাটানো যায় না। সেই মোহভঙ্গের পরিণতি হলো স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য আন্দোলন। কেউ কেউ বলেছেন পূর্ব ইউরোপে যখন আন্দোলনের আগুন জ্বলছে তখন রাশিয়া নির্লিপ্ত ছিল। তারা সৈন্য ফিরিয়ে নিয়ে গিয়েছিল। অথচ রাশিয়ার উপর নির্ভর করে কমিউনিস্ট দলগুলো চাবুক চালাতো ওখানে।
কিন্তু চুপচাপ সরে যাওয়া ছাড়া রাশিয়ার আর কোনো উপায়ও ছিল না। এই দেশগুলোকে সাহায্য করতে গিয়ে যে পরিমাণ অর্থ খরচ হতো তা আর টানতে পারছিল না তারা। বরং ঘাট থেকে বোঝা নামিয়ে দিতে পেরে বেঁচে গেল। রাশিয়ার ভেতরেই কোনো কোনো রাজ্য স্বাধীনতার কথা বলতে চাইছিল। ঘর বাঁচানো ওদের কর্তব্য হয়ে পড়ায় পূর্ব ইউরোপের কমিউনিস্ট শোষকরা মুখ থুবড়ে পড়ল। বেলগ্রেডের টিভিতে দেখেছি প্রচুর আমেরিকান সিনেমা দেখানো হয়। জেমস বন্ডের ছবি আমি নিজে দেখেছি। তবে বন্ড সেই ছবিতে ইংরেজির বদলে যুগোস্লাভ ভাষায় কথা বলেন। সিন কোনারির মুখে ডাব করে বসিয়ে দেওয়া হয়েছে। লিপ না মিললেও দর্শকরা কিছু মনে করছে না। এটা এক ধরনের ঘুষ দেওয়া, সাধারণ মানুষকে মার্কিন প্রমোদ বিতরণ করে সন্তুষ্ট রাখা। যেহেতু ছবিটা ইংরেজির বদলে স্বদেশি ভাষায় দেখানো হচ্ছে, তাদের জাত গেল না, অথচ সাধারণ মানুষকে খুশি করা হলো এমন ভাব। বেলগ্রেডের রাস্তায় যেসব গাড়ি দেখেছি সেগুলোর অধিকাংশের অবস্থাই খুব ভালো ছিল না। মডেলগুলো বেশ পুরনো। তবে এ কথা ঠিক, আমাদের কাছে কেউ ভিক্ষে চায়নি। চাইলে অবশ্য বেশ লজ্জায় পড়তাম। পকেটে ওদেশীয় টাকা কড়ি ছিল না। ডলার বা ট্রাভেলার্স চেক কেনার সময় খুব গায়ে লাগতো। মনে হতো ইংরেজ বা আমেরিকানরা আমাদের থেকে 20-30 গুণ বড়লোক। যুগোস্লাভিয়ানদের সঙ্গে আমাদের একটাই পার্থক্য, আমরা রাস্তায় দাঁড়িয়ে যা ইচ্ছে করতে পারি। প্রধানমন্ত্রী থেকে পঞ্চায়েত প্রধানকে গালাগালি দিতে পারি। ওরা তা পারে না। ব্যাস, এইটুকুই। বেলগ্রেড থেকে সরাসরি নিউ ইয়র্কে না গিয়ে আমরা লন্ডনে কদিনের জন্য থেমেছিলাম। বছর 4 আগেও সাহেবদের এই শহরে ঢুকতে আমাদের ভিসা লাগতো না। মনোজের আমন্ত্রণে প্রথমবার বিদেশ সফরের পর আমার ভাগ্যে আরো 2বার নেমন্তন্ন জুটেছিল। সেই সময়ে লন্ডনে এসেছিলাম। শহরটা এখন বেশ পরিচিত। এবার অন্য একটা ঘটনা ঘটল। বেলগ্রেড এয়ারপোর্টে সব রকম চেকিং হয়ে যাবার পর বোর্ডিং কার্ড নিয়ে যখন আমরা প্লেনের দরজায়, তখন একজন কাস্টমস অফিসার এসে জিজ্ঞাসা করলেন, আমরা কোথায় যাচ্ছি। উত্তর পাওয়ার পর পাসপোর্ট দেখতে চাইলেন। কারণ জিজ্ঞাসা করলে জবাব দেননি। সচরাচর এমন ঘটনা ঘটে না। প্লেনে উঠে ভুলেও গিয়েছিলাম। লন্ডনে নেমে মালপত্র উদ্ধার করে যখন গ্রিন চ্যানেল দিয়ে বেরোচ্ছি, তখন দুপাশের সার দিয়ে দাঁড়ানো ইংরেজ কাস্টমস অফিসারদের একজন আমায় ডাকলেন, এক্সকিউজ মি জেন্টলম্যান। আমি দাঁড়ালাম। ভদ্রলোক আমাকে ইশারা করলেন সুটকেস দুটো পাশের কাউন্টারের উপর নিয়ে যেতে। এরকম অভিজ্ঞতা আমার কখনোই হয়নি। অফিসার জিজ্ঞাসা করলেন, আপনি কি কিছু ডিক্লেয়ার করতে চান? একমাত্র নিজেকে ছাড়া আমার আর কিছু ডিক্লেয়ার করবার নেই। উত্তরটা শুনে সাহেবের মুখ লাল হলো। তিনি সুটকেস খুলতে বললেন। সুটকেস জিনিসটাকে আমি কোনো দিনই কবজা করতে পারলাম না। ভরার সময় ডালা বন্ধ করতে কষ্ট হয়। খুললে ভেতরের জিনিস এমন ফুলে ওঠে, আবার ডালা বন্ধ করা দায় হয়ে যায়। অনেকেই সুটকেসের ভেতর নির্দিষ্ট জিনিসটা একবারে খুঁজে পান। আমি পাই না। সেটা আরো বিশ্রী ব্যাপার। অফিসার আমার জামা, প্যান্ট, বই, কিছু উপহার, সোয়েটার ইত্যাদি সুটকেস থেকে বের করে কাউন্টারের উপর পাহাড় করে ফেললেন। আবিষ্কারের আনন্দ তখন ওর চোখে মুখে। খালি সুটকেসের নিচে খবরের কাগজের তলায় কয়েকটা ন্যাপথলিন ছিল, যেগুলোকে সতর্ক হাতে এক জায়গায় রেখে পাশের এক্স-রে মেশিনের সামনে সুটকেসটাকে ধরলেন। হঠাৎ আমার কেমন যেন ভয় ভয় করতে লাগলো। এই সুটকেস আমার ছোট ভাই এনে দিয়েছিল জলপাইগুড়ি থেকে, মিলিটারি ক্যান্টনমেন্ট থেকে কেনা। তখনই কোনো বেআইনি জিনিস লুকিয়ে রাখা হয়েছিল নাকি? বেলগ্রেডের অফিসার সেটা জানতে পেরেই আমাদের জেরা করেছিল শেষ সময়ে। বোঝা যাচ্ছে সেই লোকটাই এদের খবর দিয়েছে। কেমন শীত শীত করতে লাগলো। এক্স-রে মেশিন কোনো তথ্য না দেওয়ায় লোকটা আবার ফিরে এলো সুটকেস নিয়ে। তারপর একটা হাতুড়ি দিয়ে পিটাতে লাগলো সুটকেসের তলাটা। আমি প্রতিবাদ করলাম, সুটকেস ভেঙে গেলে ক্ষতিপূরণ দিতে হবে। লোকটা বলল, দেওয়াচ্ছি, 20 বছর লন্ডনের জেলে বসে সেটা পাবে। লোকটা আবার নিয়ে গেল সুটকেসটাকে এক্স-রে মেশিনের সামনে। এবার অরিজিৎ জিজ্ঞাসা করলো, কি সমরেশ, তুমি কিছু নিয়ে এসেছো নাকি? অসহায় হয়ে ওর দিকে তাকালাম। লোকটার কাজকর্ম দেখে আমারই যখন মনে হচ্ছে কিছু নিয়ে এলেও আসতে পারি, তখন ওর তো মনে হতেই পারে। দ্বিতীয়বার এক্স-রে মেশিন থেকে ফিরে এলো লোকটা। তখন ওকে খুব হিংস্র দেখাচ্ছে। ন্যাপথালিনগুলো দেখিয়ে খিচিয়ে উঠল, এগুলো কি?
এই সময় আরেকজন অফিসার এগিয়ে এলেন। জন, এরা তারা নয়। আমাদের অফিসারটি মাথা ঝাঁকালেন। তারপর সুটকেসটা এগিয়ে দিয়ে চলে যাওয়ার আগে বললেন, যাও, কেটে পড়ো। ওই সুটকেসের জামা কাপড় নতুন করে কিভাবে ভরেছিলাম আমিই জানি। তখন মনে হয়েছিল আমাদের পুরনো ব্যবস্থা সত্যিই ভালো ছিল। দড়ি দিয়ে বেঁধে ফেলতে পারলে ল্যাটা চুকে যেত। এবার ডালা বন্ধ হতেই চায় না। ঘেমে নিয়ে যখন হিথ্রো এয়ারপোর্টের বাইরে এলাম, তখন সুব্রত আপ্লুত গলায় বলল, শেক্সপিয়রের দেশে এলাম। রেগেমেগে বললাম, তিনি অনেক দিন আগে গত হয়েছেন। হ্যাঁ, এখনো জিনিসপত্রের দাম বাড়ার পরেও আমরা লন্ডনে গেলে স্বস্তি পাই। রাস্তাঘাট, জায়গাগুলোর নাম অবশ্য পড়ে এসেছি, কবি সাহিত্যিকদের কথা জানি। রাস্তায় প্রচুর লোক প্রায় গড়িয়াহাটের মতো আড্ডা মারে। লন্ডন অনেক ঘরোয়া শহর, কিন্তু ক্রমশ ভারতীয়দের সম্পর্কে ওরা আক্রমণাত্মক হচ্ছে। রাত ৯টার পর টিউবে কোনো ভারতীয় একা যেতে সাহস পান না। ইংল্যান্ড বুদ্ধিমানের দেশ ছিল, তার আগে সৎ সাহিত্যের দেশ। রুচিবাদী শব্দটা বোধহয় ইংরেজদের সম্পর্কেই সবচেয়ে ভালো প্রয়োগ করা যায়। এই দেশ এককালে পৃথিবীর অনেকটাই দখল করে রেখেছিল। চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে বড় ভূমিকা নিয়েছিলেন। এই সেদিন মেজর উপসাগরীয় যুদ্ধে নাক গলিয়েছেন। অর্থাৎ দিন চলে গেলেও ছোট্ট দেশটার ক্ষমতাটা কিছু রয়ে গেছে। ভাবতে অবাক লাগে পৃথিবীর সবচেয়ে দামি কারেন্সি ইংল্যান্ডের। একটা জাত নষ্ট হয়ে গেলে এটা সম্ভব নয়। আমি কলকাতায় যে সিগারেট 25 টাকায় কিনেছি, তা লন্ডনে 2 পাউন্ডের নিচে পাওয়া যায় না। পাউন্ডের মূল্য 60 টাকার বেশি। এই হিসেব তাই সবসময় ঠিকঠাক চলে না। ইংল্যান্ডে এশিয়ানদের সংখ্যা প্রচণ্ড বেড়ে গেছে। লন্ডনের একটা পাড়ায় তো শুধুই প্যাটেল। মিউনিসিপ্যাল ইলেকশনে ভারতীয়রা জিতছে। লন্ডনের রাস্তায় প্রতিটি 10 জন পথচারীর মধ্যে 4 জন এশিয়ান। সম্ভবত এই কারণেই ইংরেজরা আমাদের পছন্দ করে না। একজন বৃদ্ধ আক্ষেপ করে বলেছিলেন, কেন যে আমি ইন্ডিয়া থেকে চলে এলাম, অত সুন্দর বাংলো, চাকর বাকর, সস্তায় খাবার ছেড়ে দেশে ফিরলাম কি চারপাশে ভারতীয়দের দেখব বলে? সেটা তো সেখানেই দেখতাম। 50 বছর বাদে যদি ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর উপাধি প্যাটেল হয়, তাহলে অবাক হবার কিছু নেই। দিলীপ দোষের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছিলাম। কলকাতার ছেলে দিলীপ একটু বেশি বয়সে টেস্ট খেলার সুযোগ পেয়েছিল। বেদীপ্রসন্ন চন্দ্রশেখর তার সুযোগ আড়াল করে রেখেছিলেন দীর্ঘকাল। এই ছিমছাম গুজরাতি যুবকটি অনেক বাঙালির চেয়ে বেশি বাঙালি। ইংল্যান্ডে প্রতি মরশুমে খেলতে খেলতে ব্যবসা ফেঁদে বসেন। এখন নিজের বাড়ি, চমৎকার অফিস, মার্সিডিজ চালান। বললেন, সমরেশদা, আমার তো মনে হয় আমি কলকাতাতেই আছি, শুধু কতগুলো জিনিস মিস করি। পুরনো বন্ধুবান্ধব যাদের কাছে সময়ের কোনো মূল্য ছিল না, বিশৃঙ্খল মনোভাব যা কলকাতার বিশেষ গুণ, খবরের কাগজে সরকারের অস্তিত্ব জানা। আমরা এখানে এসে শিখেছি সময়ের মূল্য কি, ডিসিপ্লিন কাকে বলে এবং সরকারি অ্যাডমিনিস্ট্রেশন কেমন হওয়া উচিত। এখন দেশে গেলে তাই অসুবিধা হয়। দিলীপের সন্তানরা অবশ্য এসব নিয়ে ভাবে না। ইংল্যান্ডই তাদের দেশ। মনোজের এই দ্বীপ নির্বাসনের মূল বক্তব্যটাও তাই। আমেরিকা ইংল্যান্ড একই ব্যাপার হয়ে যায়। 3 দিন বাদে এক বিকেলে আমরা কেনেডি এয়ারপোর্টে নামলাম। লাইন দিয়ে পাসপোর্টে ইমিগ্রেশনের ছাপ মেরে বাইরে বেরিয়ে এলাম অনায়াসে। আমাদের নিয়ে ওদেশীয় কাস্টমস আদৌ চিন্তিত নয়। অরিজিতের বন্ধু সিদ্ধার্থ দাঁড়িয়েছিল। একটু খুঁতখুঁতে অথচ মেজাজি মানুষ। দুটো চরিত্র এক মানুষের কি করে হলো কে জানে। ভলভো গাড়িতে চড়িয়ে হাইওয়ে দিয়ে যেতে যেতে অজয় চক্রবর্তীর ক্যাসেট চালিয়ে দিল সিদ্ধার্থ। 8টি লেনে নানান সাইজের গাড়ি ছুটছে। মাথার ওপর দিয়ে রোড ইন্ডিকেটর বেরিয়ে যাচ্ছে শাঁ শাঁ করে। সিদ্ধার্থ পাইপ মুখে দিয়ে তাকালেন। তাহলে আপনারা আমাদের নিয়ে ছবি করতে চলেছেন? দারুণ ব্যাপার। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা ভ্রমণ উপন্যাস বিনি সুতোয়। উপন্যাসটির পরবর্তী পর্বগুলো আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব, শোনার আমন্ত্রণ রইল। ভ্রমণ উপন্যাসটি আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন।
গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।